গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন পাওলো কোয়েলহোর লেখা দ্য আলকেমিস্ট। আজ ৬ষ্ঠ পর্ব। রাতে ছেলেটার দুই চোখে একটুও ঘুম এলো না। সূর্য ওঠার ২ ঘণ্টা আগে সে তার তাঁবুতে ঘুমানো ছেলেদের একজনকে জাগাল। ফাতিমা যেখানে থাকে তা দেখিয়ে দিতে বলল। তারা ফাতিমার তাঁবুর দিকে গেল। ছেলেটা তার বন্ধুকে একটি ভেড়া কেনার মতো পর্যাপ্ত স্বর্ণ দিল। তারপর সে তার বন্ধুকে বলল, ফাতিমা যে তাঁবুতে ঘুমাচ্ছে সেখানে গিয়ে তাকে জাগিয়ে তাকে বলতে যে সে বাইরে অপেক্ষা করছে। আরব বালক তার কথা মতো কাজ করল। তাকে আরেকটি ভেড়া কেনার মতো স্বর্ণ দেয়া হল। এখন আমাদের একাকী ছেড়ে দাও, ছেলেটা বলল আরব বালককে। আরবটি তার তাঁবুতে ফিরে ঘুমাতে গেল। মরুদ্যানের উপদেশটাকে সহায়তা করতে পেরে সে গর্বিত হয়েছিল। তাছাড়া তার কাছে এখন ২টি ভেড়া কেনার মতো যথেষ্ট অর্থ আছে। ফাতিমা তাঁবুর প্রবেশ পথে এলো। দুজন খেজুর বাগানের মধ্যে দিয়ে হাঁটল কিছুক্ষণ। ছেলেটা জানত এটি ঐতিহ্যের লঙ্ঘন, কিন্তু এখন সে কোনো কিছুর পরোয়া করে না। আমি চলে যাচ্ছি, সে বলল। তবে আমি তোমাকে জানাতে চাই আমি ফিরে আসব। আমি তোমাকে ভালোবাসি। কারণ আর কিছুই বলো না, ফাতেমা বাধা দিল। কেউ ভালোবাসে বলেই ভালোবাসে, ভালোবাসার জন্য কোনো কারণ প্রয়োজন হয় না। তবুও ছেলেটি বলে চলল, আমার একটি স্বপ্ন আছে। এক রাজার সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি ক্রিস্টাল বিক্রি করেছি, মরুভূমি পাড়ি দিয়েছি। গোত্রগুলো যুদ্ধ করেছে বলেই আমি কূপের কাছে গিয়েছিলাম আলকেমিস্টকে খুঁজতে। আমি তোমাকে ভালোবাসি, কারণ পুরো মহাবিশ্ব আমাকে একযোগে সর্বাত্মক সহযোগিতা করেছে তোমাকে খুঁজে পেতে। তারা পরস্পরকে জড়িয়ে ধরল। এই প্রথম তারা একে অপরকে স্পর্শ করল। আমি ফিরে আসব, ছেলেটা বলল। এর আগে আমি সবসময় মরুভূমির দিকে আকুলতা নিয়ে তাকিয়ে থাকতাম, বলল ফাতেমা। এখন আমার সঙ্গে থাকবে আশা। আমার বাবা একদিন চলে গিয়েছিলেন, কিন্তু তিনি আমার মায়ের কাছে ফিরে এসেছেন, আর তারপর থেকে তিনি সব সময় ফিরে আসেন। তারা আর কিছুই বলল না। তারা খেজুর গাছের ভিড়ে আরেকটু হাঁটল। তারপর ছেলেটা তাকে তার তাঁবুর প্রবেশ পথে রেখে চলে গেল। আমি ফিরব, ঠিক যেভাবে তোমার মায়ের কাছে তোমার বাবা ফিরে আসেন, সে বলল। দেখল ফাতেমার চোখ দুটো পানিতে ভরা। তুমি কাঁদছ? আমি মরুভূমির নারী, মেয়েটা বলল মুখ ঘুরিয়ে। কিন্তু আমি তো নারী। ফাতিমা তার তাঁবুতে ফিরে গেল। দিনের আলো ফুটে উঠলে বছরের পর বছর ধরে করে আসা গৃহস্থালী কাজকর্ম করতে বের হল। কিন্তু সবকিছুই বদলে গেছে। ছেলেটা এখন আর মরুদ্যানে নেই। এই মরুদ্যান আর কোনোদিনই গতকালের মতো মনে হবে না। এটি আর ৫০,০০০ খেজুর গাছ, ৩০০ কুয়োর জায়গা নয়, যেখানে তীর্থযাত্রীরা আসে, দীর্ঘ সফরের পর বিশ্রাম নেয়। এখন থেকে মরুদ্যান তার কাছে ফাঁকা জায়গা মনে হবে। ওই দিন থেকে মরুভূমি তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সে প্রতিদিন সেদিকে তাকাবে, ভাবার চেষ্টা করবে কোন তারাটিকে অনুসরণ করে ছেলেটা গুপ্তধনের খোঁজে চলেছে। সে বাতাসে চুমু ছুঁড়ে দেবে এই আশায় যে বাতাস ছেলেটার মুখ স্পর্শ করবে। তাকে বলবে সে জীবিত আছে, অর্থাৎ সে তার জন্য অপেক্ষা করছে। এক নারী প্রতীক্ষা করছে গুপ্তধন খোঁজায় নিয়োজিত সাহসী পুরুষের জন্য। ওই দিনের পর মরুভূমি তার কাছে কেবল একটি জিনিসেরই প্রতিনিধিত্ব করে, ছেলেটির প্রত্যাবর্তনের আশা। পেছনে যা ফেলে গেলে তা নিয়ে ভেব না, আলকেমিস্ট বললেন ছেলেটিকে। তারা মরুভূমির বালির উপর দিয়ে ঘোড়া ছোটাচ্ছিলেন। সবকিছুই জগতের আত্মায় লেখা আছে, সেখানেই চিরদিন থাকবে। পুরুষেরা ঘর ছেড়ে যাওয়ার চেয়ে ঘরে ফেরার স্বপ্নই বেশি দেখে, ছেলেটা বলল। সে এরই মধ্যে মরুভূমির নীরবতার সঙ্গে আবার অভ্যস্ত হয়ে গেছে। কারো পাওয়া বস্তু যদি খাঁটি জিনিস হয়,
তবে তা কখনো নষ্ট হবে না, আর যে কোনো লোক যে কোনো সময় ফিরে আসতে পারে। আর তুমি যদি এমন কিছু পাও যা স্রেফ আলোর একটি মুহূর্ত, যেমন কোনো তারার বিস্ফোরণ, তবে তুমি বিনিময়ে কিছুই পাবে না। লোকটি আলকেমির ভাষায় কথা বলছিলেন, তবে ছেলেটা জানত তিনি ফাতিমার কথা উল্লেখ করেছেন। পেছনে যা কিছু ফেলে যাওয়া হলো তা নিয়ে চিন্তা না করা কঠিন। সীমাহীন একঘেয়েমি নিয়ে থাকা মরুভূমি তার মধ্যে স্বপ্ন ঢুকিয়ে দিয়েছে। ছেলেটা এখনও খেজুর গাছ দেখতে পায়, কূপ দেখতে পায়, তার ভালোবাসার নারীর চেহারা দেখতে পায়। সে দেখতে পায় ইংরেজ ভদ্রলোক তার পরীক্ষা চালাচ্ছেন, ওই উট চালকের মুখও তার সামনে ভাসে। ওই লোক সত্যিকারের শিক্ষক, যদিও সে নিজে তা জানে না। হয়তো আলকেমিস্ট কখনো প্রেমে পড়েননি, ছেলেটা ভাবল। আলকেমিস্টের ঘোড়ার সামনে, বাজ পাখি তার কাঁধে। বাজও মরুভূমির ভাষা জানে। যখনই তারা থামে সে শিকারের সন্ধানে উড়ে যায়। প্রথম দিন সে একটি খরগোশ নিয়ে এলো, দ্বিতীয় দিন ফিরল দুটি পাখি নিয়ে। রাতে তারা ঘুমানোর বিছানা পাতে আগুন লুকিয়ে রাখে। মরুভূমির রাত ঠান্ডা। চাঁদের পরিক্রমার ধাপে ধাপে অন্ধকার আরো বেশি ঘন হয়ে আসে। তারা 1 সপ্তাহ ধরে চলছেন। গোত্রীয় যুদ্ধ এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে যতটুকু কথা বলা দরকার কেবল ততটুকুই বলেন। যুদ্ধ চলছেই। বাতাস অনেক সময় ঘাম, রক্তের অসুস্থ গন্ধ বয়ে আনে। কাছেই যুদ্ধ হচ্ছে। বাতাস ছেলেটাকে মনে করিয়ে দেয় ইঙ্গিতের ভাষা আছে। চোখে না দেখা জিনিসও ওগুলো তাকে দেখিয়ে দিতে সবসময় প্রস্তুত থাকে। 7ম দিনে স্বাভাবিক সময়ের আগেই ক্যাম্প খাটানোর সিদ্ধান্ত নিলেন আলকেমিস্ট। বাজ পাখিটি শিকারের সন্ধানে বের হল। ছেলেটার দিকে পানির পাত্র এগিয়ে দিলেন আলকেমিস্ট। তুমি তোমার সফরের একেবারে শেষ প্রান্তে চলে এসেছ, বললেন আলকেমিস্ট। স্বপ্নের পেছনে ছোটার জন্য তোমাকে অভিনন্দন। কিন্তু আপনি পথে কিছুই বলেননি, ছেলেটা বলল। ভেবেছিলাম আপনার জ্ঞানের কিছু অংশ আমাকে শেখাবেন। কিছুদিন আগে মরুভূমির পথে এক লোকের সঙ্গে ছিলাম। তার কাছে আলকেমির বই ছিল, কিন্তু সেগুলো পড়তেই পারিনি। শেখার পথ আছে একটি, আলকেমিস্ট জবাব দিলেন। কাজের মাধ্যমে। তোমার যা জানার দরকার সেই সবের সবকিছুই তুমি সফরের মাধ্যমে শিখে নিয়েছ। তোমার কেবল আরেকটি জিনিস শেখা দরকার। ছেলেটি জানতে চাইল, সেটা কি? আলকেমিস্ট তখন দিগন্তে কিছু অনুসন্ধান করছেন। তিনি তার বাজ পাখিটির জন্য অপেক্ষা করছেন। আপনাকে কেন আলকেমিস্ট বলা হয়? কারণ আমি আলকেমিস্ট। আচ্ছা, অন্য আলকেমিস্টরা কেন সোনা বানানোর চেষ্টা চালানোর পরও তা করতে ব্যর্থ হন? তারা কেবল সোনাই খোঁজে, তার সাথী জবাব দিলেন। তারা তাদের সম্পদের নিয়তির খোঁজ করে। সত্যিকার অর্থে তারা নিয়তিকে নিয়ে বাস করতে চায় না। আমার জানা দরকার ওই বিষয়টি কি? ছেলেটা জানতে চাইল। আলকেমিস্ট দিগন্তের দিকেই তাকিয়ে থাকলেন। শেষ পর্যন্ত বাজ পাখিটি ফিরে এলো তাদের খাবার নিয়ে। আগুনের শিখা যাতে দেখা না যায় সেজন্য তারা মাটিতে গর্ত খুঁড়ে আগুন জ্বালালেন। আমি আলকেমিস্ট স্রেফ এই কারণে যে আমি আলকেমিস্ট, তিনি বললেন। তিনি তখন খাবার প্রস্তুত করছেন। আমার দাদার কাছ থেকে এই বিজ্ঞান শিখেছি আমি। তিনি শিখেছেন তার বাবার কাছ থেকে। এভাবেই পৃথিবীর সৃষ্টি পর্যন্ত চলেছে। ওই সময় সেরা সৃষ্টি স্রেফ পান্নার ওপরে লেখা যেত, কিন্তু মানুষ সাদামাটা জিনিস বাতিল করে পুস্তিকা, ব্যাখ্যা, দার্শনিক সমীক্ষা লিখতে শুরু করল। তারা এমনও মনে করতে লাগলো যে তারা অন্যদের চেয়ে ভালো পন্থা জানে। অথচ এখনও পান্নার ট্যাবলেট টিকে আছে। পান্নার ট্যাবলেটে কি লেখা আছে? ছেলেটি জানতে চাইল। আলকেমিস্ট বালিতে আঁকতে শুরু করলেন। 5 মিনিটের মধ্যে তার লেখা শেষ হল।
তার আঁকার সময় ছেলেটার বুড়ো রাজার কথা মনে পড়ল সেদিন বাজারে তার সঙ্গে দেখা হয়েছিল, অথচ এখন মনে হয় তা অনেক অনেক বছর আগের কথা। পান্নার ট্যাবলেটে এই লেখা রয়েছে, শেষ করে আলকেমিস্ট বললেন। বালিতে কি লেখা হয়েছে তা পড়ার চেষ্টা করল ছেলেটা। এটা কোড। ছেলেটা কিছু হতাশ হয়ে বলল, মনে হচ্ছে ইংরেজ ভদ্রলোকের বইতে আমি এমন দেখেছি। না, আলকেমিস্ট জবাব দিলেন, এটি ওই দুই বাজ পাখির লড়াই করার মতো। কেবল যুক্তি দিয়ে এর ব্যাখ্যা করা যাবে না। পান্নার ট্যাবলেট সরাসরি জগতের আত্মার বার্তা। জ্ঞানীরা বোঝে এই প্রাকৃতিক দুনিয়া স্রেফ স্বর্গের একটি ছবি আর প্রতিলিপি। এই পৃথিবীর অস্তিত্ব স্রেফ এই নিশ্চয়তাই দিচ্ছে নিখুঁত একটি পৃথিবীর অস্তিত্ব রয়েছে। ঈশ্বরের পৃথিবী সৃষ্টির কারণ হল যাতে এর দৃশ্যমান বস্তুরাজের মাধ্যমে মানুষ তার আধ্যাত্মিক শিক্ষা ও তার বিজ্ঞতার শ্রেষ্ঠত্ব উপলব্ধি করতে পারে। কাজ বলতে আমি এই কথাই বোঝাতে চেয়েছি। আমি কি পান্নার ট্যাবলেটে লেখা পড়তে পারব? ছেলেটা জিজ্ঞেস করল। হয়তো পারবে যদি তুমি আলকেমির গবেষণাগারে থাকো। পান্নার ট্যাবলেট বোঝার জন্য সেই স্থানই সবচেয়ে ভালো জায়গা। তবে তুমি এখন আছো মরুভূমিতে, তাই তুমি নিজেকে এর মধ্যে ডুবিয়ে রাখো। মরুভূমি তোমাকে পৃথিবী বুঝিয়ে দেবে। আসলে কি, দুনিয়ার পিঠে থাকা সব কিছুই তা করবে। এমনকি মরুভূমিও তোমার বোঝার দরকার নেই। তোমাকে যা করতে হবে তা হল বালির একটি সাধারণ কণার সঙ্গে আন্তরিকতার সঙ্গে যোগাযোগ স্থাপন করা। তুমি এর মধ্যেই সৃষ্টির বিস্ময় দেখতে পাবে। আমি কিভাবে মরুভূমির মধ্যে নিজেকে ডুবিয়ে দেব? তোমার হৃদয়ের কথা শোনো, সে সব কিছু জানে, কারণ সে এসেছে জগতের আত্মার কাছ থেকে, আর একদিন সে সেখানেই ফিরে যাবে। তারা নীরবে আরও 2 দিন মরুভূমি পাড়ি দিলেন। আলকেমিস্ট আরও সতর্ক হয়ে গেছেন। তারা যে এলাকার দিকে চলছিলেন সেখানেই হচ্ছিল সবচেয়ে সহিংস যুদ্ধ। তারা পাশাপাশি যাচ্ছিলেন। ছেলেটা তার হৃদয়ের কথা শোনার চেষ্টা করছিল। কাজটা সহজ নয়। আগে তার হৃদয় সবসময় তার গল্প বলতে তৈরি হয়ে থাকত, কিন্তু পরের দিকে তেমন হচ্ছে না। এক সময় ছিল তার হৃদয় ঘণ্টার পর ঘণ্টা তার দুঃখের কথা বলত। অনেক সময় মরুভূমির সূর্যোদয়ে এতই আবেগপ্রবণ হয়ে উঠত যে ছেলেটাকে তার কান্না লুকাতে হতো। তার হৃদস্পন্দন অনেক বেড়ে যেত যখন সে ছেলেটাকে গুপ্তধনের কথা শোনাত। আর সে যখন মরুভূমির সীমাহীন দিগন্তের দিকে তাকাত তখন তা অনেক কমে যেত। তবে তার হৃদয় কখনো থামেনি। এমনকি ছেলেটা ও আলকেমিস্ট যখন নীরব থাকেন তখনও। আমাদের কেন হৃদয়ের কথা শুনতে হবে? ছেলেটা জিজ্ঞাসা করল। তারা তখন ওই দিনের জন্য ক্যাম্প তৈরি করে ফেলেছেন। কারণ তোমার হৃদয় যেখানে আছে সেখানেই খুঁজে পাবে তোমার গুপ্তধন। কিন্তু আমার হৃদয় তো ক্ষুব্ধ, ছেলেটা বলল। হৃদয়ের আছে নিজের স্বপ্ন, সে আবেগপ্রবণ হয়ে ওঠে। সে মরুভূমির এক নারীর জন্যে ভাবাবেগে আক্রান্ত হয়ে পড়েছে। সে আমার কাছে অনেক কিছু চায়। আমি যখন ওই নারীর কথা ভাবতে থাকি তখন আমার অনেক রাতের ঘুম কেড়ে নেয়। তা ভালো, তোমার হৃদয় জীবন্ত, সে যা বলে তা শুনবে। পরের 3 দিন 2 মুসাফির অনেক সশস্ত্র গোত্রীয় লোকজনকে অতিক্রম করে গেলেন। আরও অনেককে তারা দেখলেন দিগন্তে। ছেলেটার হৃদয় ভয়ের কথা বলতে শুরু করল। সে তাকে জগতের আত্মার কাছ থেকে শোনা গল্প শোনাত, গুপ্তধনের সন্ধানে বের হয়ে ব্যর্থ হওয়া লোকেদের কথা বলত। অনেক সময় ছেলেটাকে ভয় দেখাতো এই বলে যে সে হয়তো গুপ্তধন খুঁজে পাবে না, কিংবা সে মরুভূমিতে মারাও যেতে পারে। আবার কখনো কখনো সে ছেলেটাকে বলত সে সন্তুষ্ট, সে ভালোবাসা ও সম্পদ পেয়েছে। আমার হৃদয় বিশ্বাসঘাতক, ছেলেটা বলল আলকেমিস্টকে। তারা তখন ঘোড়া দুটিকে বিশ্রামে রাখার চেষ্টা করছিল। সে চায় না আমি এগুতে থাকি।
এটি ভালো ব্যাপার, আলকেমিস্ট জবাব দিলেন। স্বাভাবিকভাবেই সে ভয় পায় স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে তুমি হয়তো যা কিছু জয় করেছ সবই খুইয়ে ফেলবে। তাই যদি হয় তাহলে আমি আমার হৃদয়ের কথা কেন শুনব? কারণ তুমি আর কখনোই তাকে শান্ত করতে পারবে না। এমনকি যদি এমন ভানও করো যে তার কথা শুনছ না, সে সবসময় তোমার ভেতরে থাকবে। তুমি জীবন নিয়ে, দুনিয়া নিয়ে যা ভাবছ সবকিছুর পুনরাবৃত্তি করবে। আপনি বলতে চাচ্ছেন আমার উচিত হবে শোনা, এমনকি যদি সে বিশ্বাসঘাতক হয়? বিশ্বাসঘাতকতা হল একটি আঘাত। এটি আসে অপ্রত্যাশিতভাবে। তুমি যদি তোমার হৃদয়কে ভালোমতো চেনো, সে কখনো তোমার সঙ্গে তেমন কাজ করতে পারবে না। কারণ তুমি তখন তার স্বপ্ন ও ইচ্ছা জানবে, বুঝবে কিভাবে তার মোকাবিলা করতে হয়। তুমি কখনো তোমার হৃদয় থেকে পালিয়ে যেতে পারবে না। তাই সে যা বলে তা শোনাই ভালো। আর এভাবেই তুমি পারবে অপ্রত্যাশিত কোনো আঘাতের ভয়ে ভীত না হতে। ছেলেটা মরুভূমি অতিক্রম করার সময় তার হৃদয়ের কথা শুনেই যেতে লাগল। সে এর ছলচাতুরি, ধোঁকাবাজি বুঝে ফেলেছে। এখন সে সবকিছু ঠিকঠাক বুঝতে পারে। সে এখন আর ভয় পায় না। মরুদ্যানে ফিরে যাওয়ার প্রয়োজনীয়তা ভুলে গেছে। কারণ একদিন তার হৃদয় বলল সে খুশি। আমি যদিও অনেক সময় অভিযোগ করি, সে বলল, এর কারণ হলো আমি এক লোকের হৃদয়, আর মানুষের হৃদয় তো এমনই করবে। মানুষ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্নের পেছনে ছুটতে ভয় পায়, কারণ তারা মনে করে তারা এর যোগ্য নয়, কিংবা তারা তা জয় করতে অক্ষম। আমরা তাদের হৃদয়েরা ভীত হয়ে উঠি কেবল এই ভেবে যে প্রিয়জনেরা দূরে চলে যেতে পারে। যে সময়টি ভালো হতে পারত তা তেমন হয়নি, কিংবা যে সম্পদ পাওয়া যেতে পারত তা বালির নিচেই চিরদিনের জন্য রয়ে গেছে। এসব যখন ঘটে তখন আমরা ভয়ঙ্করভাবে আক্রান্ত হই। আমার হৃদয় ভীত এই ভেবে যে তাকে ভুগতে হবে। ছেলেটা আলকেমিস্টকে এক রাতে বলেছিল। আকাশে তখন চাঁদ ছিল না। তারা তখন নিকষ কালো আকাশের দিকে তাকিয়েছিলেন। তোমার হৃদয়কে বলো, কষ্ট ভোগ করার চেয়ে কষ্টের ভয়ে থাকা অনেক খারাপ। আর কেউ যখন তার স্বপ্নের পেছনে ছোটে তখন কোনো হৃদয়ই কষ্টে থাকে না, কারণ অনুসন্ধানের প্রতিটি ক্ষণই ঈশ্বর ও শাশ্বতের সঙ্গে সাক্ষাতের মুহূর্ত। অনুসন্ধানের প্রতিটি মুহূর্তই ঈশ্বরের সঙ্গে সাক্ষাতের সময়। ছেলেটা তার হৃদয়কে বলল, আমি যখন সত্যি আমার গুপ্তধন অনুসন্ধান করতে থাকি তখন প্রতিটি দিন হয় উজ্জ্বল। কারণ আমি জানি প্রতিটি ঘণ্টাই আমার স্বপ্ন বাস্তবায়ন করার অংশ। আমার যদি সাহস না থাকত, আমি যদি মনে করতাম আমার মতো একজন রাখালের পক্ষে এমন সাফল্য লাভ অসম্ভব, তবে স্বপ্ন পূরণের পথে আমি যা কিছু আবিষ্কার করেছি তা করতে পারতাম না। এর ফলে তার হৃদয় সারা বিকাল শান্ত থাকল। ওই রাতে ছেলেটার গভীর ঘুম হল। জাগার পর হৃদয় তাকে জগতের আত্মা থেকে যা কিছু এসেছে সেগুলো সম্পর্কে বলল। সে বলল, সুখী লোকেদের মধ্যে ঈশ্বর থাকেন, আর ওই সুখ পাওয়া যেতে পারে মরুভূমির বালিকণার মধ্যে। আলকেমিস্ট এমনই বলেছিলেন, কারণ বালির একটি কণা হল সৃষ্টির একটি মুহূর্ত। মহাবিশ্বের এটি সৃষ্টি করতে লেগেছে কোটি কোটি বছর। পৃথিবীতে প্রত্যেকের জন্যই গুপ্তধন অপেক্ষা করে আছে, তার হৃদয় বলল। আমরা মানুষের হৃদয়গুলো খুব কমই এসব গুপ্তধন সম্পর্কে বলি, কারণ লোকজন সেগুলো আর খুঁজতে চায় না। আমরা কেবল শিশুদেরই সেই সম্পর্কে বলি। পরে আমরা জীবনকে কেবল চলতে দেই তার নিজের দিকে, তার নিজের ভাগ্যের দিকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে খুব কম লোকই তাদের নিয়তি ও তাদের সুখের জন্য যে পথ রয়েছে সেই পথ অনুসরণ করে। বেশিরভাগ লোক দুনিয়াকে দেখে হুমকিপূর্ণ স্থান হিসেবে। এর কারণ হল তাদের কাজের কারণে বিশ্ব বদলে গিয়ে হুমকিপূর্ণ স্থানে পরিণত হয়ে গেছে। অর্থাৎ আমরা তাদের হৃদয়গুলো আরও বেশি বেশি কোমলভাবে কথা বলি। আমরা কখনো কথা বলা বন্ধ করি না, তবে আমরা আশা করতে থাকি আমাদের কথা আর শোনা হবে না।
আমরা চাই না লোকজন দুর্ভোগে পড়ুক, কারণ তারা তাদের হৃদয়ের অনুসরণ করবে না। মানুষের হৃদয় কেন তাদের স্বপ্নের পথে চলা অব্যাহত রাখতে বলে না? ছেলেটা জিজ্ঞেস করল আলকেমিস্টকে। কারণ তাতে হৃদয় সবচেয়ে বেশি কষ্ট পায়, সে কষ্ট পেতে চায় না। তারপর থেকে ছেলেটা তার হৃদয়কে বুঝতে পারল। সে তাকে বলল কখনো যেন সে তার সঙ্গে কথা বলা বন্ধ না করে। সে তাকে বলল যখন সে তার স্বপ্ন থেকে দূরে সরে যেতে থাকবে তখন তার হৃদয় যেন তাকে চাপ দেয়, তাকে হুঁশিয়ার করে দেয়। ছেলেটা শপথ করল যখনই হুঁশিয়ারি শুনবে বার্তার দিকে সে মনোযোগী হবে। ওই রাতে সে আলকেমিস্টকে সব কথা বলল, আর আলকেমিস্ট বুঝতে পারলেন ছেলেটার হৃদয় জগতের আত্মার কাছে ফিরে গেছে। তাহলে এখন আমার কি করা উচিত? ছেলেটা জানতে চাইল। পিরামিডের দিকে চলতে থাকো, আলকেমিস্ট বললেন, আর শুভ অশুভ লক্ষণের দিকে মনোযোগ দিতে থাকো। তোমার হৃদয় এখন বলতে সক্ষম কোথায় তোমার গুপ্তধন আছে। আর এই কি এখন আমার জানার বাকি থাকা একটা বিষয়? না, আলকেমিস্ট জবাব দিলেন। এখন তোমার যা জানা প্রয়োজন তা হল স্বপ্ন পূরণের আগে জগতের আত্মা পথ জুড়ে শেখা প্রতিটি জিনিস পরীক্ষা করে। এটি মন্দ এই কারণে এমন করে তা কিন্তু নয়, বরং এজন্য করে যাতে আমাদের স্বপ্ন পূরণ ছাড়াও আমরা স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে যা কিছু শিখেছি সে সম্পর্কে যেন আমরা দক্ষ হয়ে উঠি। ঠিক এই পর্যায়ে বেশিরভাগ লোক ছুটে চলা ছেড়ে দেয়। এই অবস্থাকেই আমরা মরুভূমির ভাষায় বলি দিগন্তে খেজুর গাছ দেখা যাওয়ার মুহূর্তেই কেউ পিপাসায় মারা যায়। প্রতিটি অনুসন্ধান শুরু হয় সূচনাকারীর ভাগ্য দিয়ে, আর প্রতিটি অনুসন্ধান শেষ হয় বিজয়ীকে চরমভাবে পরীক্ষা করার মধ্য দিয়ে। ছেলেটার তার দেশের পুরনো একটি প্রবাদ বাক্য মনে পড়ল। এতে বলা হয়েছে রাতের সবচেয়ে অন্ধকারতম সময় হল ভোর হওয়ার ঠিক আগের মুহূর্তটি। পরদিন বিপদের লক্ষণ স্পষ্টভাবে দেখা গেল। সশস্ত্র 3টি গোত্রীয় লোক এগিয়ে এলো। তারা ছেলেটা ও আলকেমিস্টকে জিজ্ঞাসা করল তারা সেখানে কি করছে। আমি আমার বাজ পাখি নিয়ে শিকার করছি, আলকেমিস্ট জবাব দিল। তোমরা সশস্ত্র কিনা তা আমরা তল্লাশি করে দেখব, একজন লোক বললেন। আলকেমিস্ট ধীরে ধীরে ঘোড়া থেকে নামলেন। ছেলেটাও একই কাজ করল। তুমি সাথে টাকা রেখেছ কেন? ছেলেটার ব্যাগ তল্লাশি করার পর লোকটি জিজ্ঞাসা করল। পিরামিডে যাওয়ার জন্য আমার এই টাকার দরকার। যে গোত্রীয় লোকটি আলকেমিস্টের মালামাল তল্লাশি করছিল সে তরল পদার্থে ভরা একটি ছোট ক্রিস্টালের ফ্লাস্ক, মুরগির ডিমের চেয়ে সামান্য একটু বড় একটি হলুদ কাচের ডিম পেল। এসব কি জিনিস? এ হল পরশ পাথর আর আবে হায়াত, আলকেমিস্টদের সেরা সৃষ্টি। এই আবে হায়াতের এক ফোঁটা পান করলে সে আর কখনো অসুস্থ হবে না, আর এই পাথরের একটুখানিও যে কোনো পদার্থকে সোনায় পরিণত করতে পারে। আরবেরা তাদের দিকে তাকিয়ে হাসল। আলকেমিস্টও হাসলেন। তারা ভাবল লোকটির জবাব বেশ মজার। ছেলেটা ও আলকেমিস্টকে মালামাল সহ তাদের পথে চলতে দিল তারা। আপনি কি পাগল? একটু দূরে গিয়ে ছেলেটা জিজ্ঞাসা করল আলকেমিস্টকে। আপনি কেন এমন করলেন? তোমাকে জীবনের একটা সহজ শিক্ষা দিতে, আলকেমিস্ট জবাব দিলেন। তোমার সঙ্গে অনেক সম্পদ থাকলে সেসবের কথা তুমি সঙ্গীদের বলে দিতে পারো। খুব কম সময় তারা তোমার কথা বিশ্বাস করবে। তারা মরুভূমি দিয়ে চলতে লাগলেন। সময় যত গড়াতে লাগল ছেলেটার হৃদয় ততই নীরব হতে লাগল। অতীত কিংবা ভবিষ্যতের কোনো কিছুই সে আর জানতে চাইছিল না। সে কেবল গভীর মনোযোগের সাথে মরুভূমির দিকে তাকিয়ে থাকত। ছেলেটার সঙ্গে জগতের আত্মা থেকে সুধা পান করতে চাইছিল সে। ছেলেটা ও তার হৃদয় হয়ে গেল বন্ধু। তাদের আর কারোরই একে অপরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সামর্থ্য রইল না। হৃদয় যখন ছেলেটার সঙ্গে কথা বলে ছেলেটা তাতে চাঙ্গা হয়ে ওঠে। সে শক্তি পায়,
কারণ মরুভূমিতে নীরবতার দিনগুলো ক্লান্তিকর। ছেলেটার সবচেয়ে শক্তিশালী গুণ কি কি তা তাকে বলল তার হৃদয়। তার ভেড়ার পাল ত্যাগ করার এবং নিয়তির সন্ধানে বের হয়ে পড়ার সাহস এবং ক্রিস্টালের দোকানে কাজ করার সময় তার উদ্দীপনা। আর তার হৃদয় তাকে বলল আরও কিছু আছে যা ছেলেটা কখনো লক্ষ্য করেনি। তা হলো ছেলেটার প্রতি যেসব হুমকি এসেছিল সেগুলো সম্পর্কে তাকে সে হুঁশিয়ার করে দিয়েছিল, কিন্তু ছেলেটা সেসব বুঝতে পারেনি। তার হৃদয় বলল একবার ছেলেটা তার বাবার রাইফেল নিয়েছিল, কিন্তু হৃদয় তা লুকিয়ে ফেলেছিল, কারণ আশঙ্কা ছিল ছেলেটা হয়তো নিজেকেই আহত করে ফেলবে। সে ছেলেটাকে একবার মাঠে অসুস্থ হয়ে বমি করার কথা মনে করিয়ে দিল। বমি করার পর ছেলেটা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। দূরে 2 চোর অপেক্ষা করছিল। তাদের পরিকল্পনা ছিল তাকে হত্যা করে ভেড়াগুলো নিয়ে যাবে, কিন্তু ছেলেটাকে আসতে না দেখে তারা ভেবেছিল ছেলেটা সম্ভবত রাস্তা বদলে ফেলেছে। তখন তারাও আরও এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। প্রত্যেকের হৃদয় কি সবসময় তাকে সহায়তা করে না? ছেলেটা জিজ্ঞাসা করল আলকেমিস্টকে। মূলত যারা তাদের নিয়তিকে পূরণ করার চেষ্টা করতে থাকে তাদের হৃদয়ই তা করে, তবে তারা শিশু, মদ্যপ ও বয়স্কদেরও সহায়তা করে। তার মানে কি এই যে আমি কখনো বিপদে পড়ব না? এর অর্থ হল হৃদয় যতটুকু করতে পারে সে ততটুকুই করে, আলকেমিস্ট জবাব দিলেন। এক বিকেলে তার একটি গোত্রীয় শিবির অতিক্রম করছিলেন। শিবিরের প্রতিটি কোণে আরবেরা সাদা জোব্বা পরে অস্ত্র হাতে তৈরি হয়েছিল। লোকগুলো হুক্কা টানছিল, যুদ্ধক্ষেত্র সম্পর্কে গল্প বলছিল। কেউ এই 2 মুসাফিরের দিকে নজর দিল না। বিপদ নেই, ছেলেটি বলল শিবিরটি অতিক্রম করার পর। আলকেমিস্ট ক্রুদ্ধভাবে শব্দ করলেন, তোমার হৃদয়কে বিশ্বাস করো, তবে কখনো ভুলে যাবে না তুমি মরুভূমিতে আছো। যখন কেউ কারো বিরুদ্ধে যুদ্ধে থাকে, জগতের আত্মা যুদ্ধের চিৎকার শুনতে পায়। কেউই সূর্যের নিচে থাকা কোনো কিছুর পরিণতি ভোগ করা থেকে বাদ পড়ে না। সব কিছুই এক, ছেলেটা ভাবল। আর ঠিক তখনই মরুভূমি যেন দেখাতে চাইল আলকেমিস্টই ঠিক। 2 জন ঘোড়সওয়ার মুসাফিরদের দিকে এগিয়ে এলো। থামো, তোমরা আর এগোতে পারবে না, তাদের একজন বলল। গোত্রগুলোর যুদ্ধক্ষেত্রে এখন তোমরা। আমি খুব বেশি দূর যাচ্ছি না, ঘোড়সওয়ারের চোখের দিকে সোজা তাকিয়ে আলকেমিস্ট জবাব দিলেন। তারা এক মুহূর্ত নীরব রইলেন। তারপর ছেলেটা ও আলকেমিস্টকে চলে যেতে দিতে রাজি হল। ছেলেটা বিস্ময়ে দেখল এটা। আপনি তাদের দিকে তাকিয়েই ওদের উপর প্রাধান্য বিস্তার করেছেন, ছেলেটা বলল। তোমার চোখ তোমার আত্মার শক্তি প্রদর্শন করে, জবাব দিলেন আলকেমিস্ট। কথা সত্য, ছেলেটা ভাবল। সে লক্ষ্য করেছে পেছনের শিবিরে সশস্ত্র লোকদের মধ্যে একজন ছিল। সে 2 জনের দিকে স্থিরভাবে তাকিয়েছিল। সে এত দূরে ছিল যে চেহারাও ঠিকভাবে দেখা যাচ্ছিল না, তবে ছেলেটা নিশ্চিত ছিল যে সে তাদের দিকে তাকিয়ে আছে। শেষ পর্যন্ত তারা পুরো দিগন্ত বিস্তৃত পার্বত্য এলাকা অতিক্রম করে গেল। তখন আলকেমিস্ট বললেন, পিরামিড এখন থেকে 2 দিনের পথ। আমরা যদি শিগগিরই আলাদা হয়ে যাই, ছেলেটা বলল। তবে আমাকে আলকেমি সম্পর্কে কিছু শেখান। তুমি ইতিমধ্যেই আলকেমি সম্পর্কে অনেক কিছুই জেনে গেছ। এটি আসলে জগতের আত্মার মধ্যে প্রবেশ করা আর তোমার জন্য রাখা গুপ্তধন আবিষ্কারের বিষয়। না, আমি তা বোঝাতে চাইনি। আমি লোহাকে সোনায় পরিবর্তন করার কথা বলেছি। আলকেমিস্ট মরুভূমির মতো নীরব হয়ে গেলেন। তিনি খাবার গ্রহণের জন্য থামার পরই কেবল ছেলেটার প্রশ্নের জবাব দিলেন। মহাবিশ্বের সবকিছুই বিবর্তিত হয়, তিনি বললেন। আর জ্ঞানী ব্যক্তিদের জন্য সোনা হল এমন ধাতু যা সর্বোচ্চ পর্যায়ে বিবর্তিত হয়েছে। কেন হয়েছে তা জানতে চেও না। আমি জানি না তা কেন হয়েছে। আমি কেবল এইটুকুই জানি যে ঐতিহ্য সব সময় সঠিক। মানুষ কখনো জ্ঞানীদের কথা বুঝতে পারে না। এই কারণে
সোনা বিবর্তনের প্রতীক না হয়ে সংঘাতের ভিত্তিতে পরিণত হয়েছে। পদার্থ তো নানা ভাষায় কথা বলে, ছেলেটা বলল। একসময় উটের ডাক উটের গোঙানির চেয়ে বেশি কিছু মনে হতো না, কিন্তু তারপর মনে হলো বিপদ সংকেত, আর শেষ পর্যন্ত আবার তা গোঙানিতেই পরিণত হয়েছে। কিন্তু সে তারপর থেমে গেল। আলকেমিস্ট সম্ভবত ইতিমধ্যেই তা জেনে গেছেন। আমি সত্যিকারের আলকেমিস্টদের জানি, আলকেমিস্ট বলে চললেন। তারা নিজেদেরকে গবেষণাগারে আবদ্ধ করে রেখে সোনার মতো নিজেদের বিবর্তিত করেন। তারা খুঁজে পান পরশ পাথর, কারণ তারা বোঝেন যখন কোনো কিছু বিবর্তিত হয় তখন ওই জিনিসের আশেপাশের সব কিছু বদলে যেতে থাকে। কেউ কেউ কাকতালীয়ভাবে পাথর পেয়ে যায়, তাদের কাছে আগে থেকেই উপহারটি থাকে, আর অন্যদের আত্মার চেয়ে তাদের আত্মা এই জিনিসের জন্য অনেক বেশি প্রস্তুত হয়ে থাকে। তবে তারা গ্রাহ্য করে না, তারা বেশ বিরল। আর তারপর আসে অন্যদের কথা, যাদের আগ্রহ কেবল শোনায়। তারা কখনো রহস্য উন্মোচন করতে পারে না। তারা ভুলে যায় যে সীসা, তামা আর লোহা সবাই তাদের নিজ নিজ নিয়তিকে পূর্ণ করে, আর কেউ অন্যদের নিয়তিতে হস্তক্ষেপ করলে তার নিজের নিয়তি কখনো আবিষ্কার করতে পারে না। আলকেমিস্টের কথাগুলো অভিশাপের মতো মনে হল। তিনি কথা বলতে বলতে মাটি থেকে একটি ঝিনুকের খোল কুড়িয়ে নিলেন। এই মরুভূমি একসময় ছিল সাগর, তিনি বললেন। আমি লক্ষ্য করেছি সেটা, ছেলেটি জবাব দিল। আলকেমিস্ট ছেলেটিকে তার কানের কাছে খোলটি রাখতে বললেন। সে ছোটবেলায় এমন কাজ অনেকবার করেছে, সাগরের শব্দ শুনেছে। সাগর এই খোলে বেঁচে আছে কারণ এটি এর নিয়তি, আর এই কাজ করা ছেড়ে দেবে না যতক্ষণ না আবার মরুভূমি ঢেকে যাবে পানিতে। এরপর তারা আবার ঘোড়ায় চড়লেন, মিশরের পিরামিডের পথে চলতে লাগলেন। ছেলেটার হৃদয় যখন বিপদ সংকেত দিল তখন সূর্য ডুবছিল, তাদের চারপাশ ঘিরে ছিল বিশাল বিশাল বালিয়াড়ি। ছেলেটা আলকেমিস্টের দিকে তাকাল, বুঝতে চেষ্টা করল তিনি কিছু টের পেয়েছেন কিনা, কিন্তু মনে হল তিনি কোনো বিপদ সম্পর্কে সচেতন নন। 5 মিনিট পর ছেলেটা দেখতে পেল 2 ঘোড়সওয়ার তাদের জন্য অপেক্ষা করছে। সে আলকেমিস্টকে কিছু বলার আগেই 2 ঘোড়সওয়ার হয়ে গেল 10, তারপর 100, তারপর বালিয়াড়ির চারদিকে। তারা নীল পোশাক, পাগড়িতে কালো চাকতি পরা গোত্রীয় লোকজন, তাদের মুখ নীল আবরণে ঢাকা, কেবল চোখ দুটি দেখা যাচ্ছে। দূর থেকেও তাদের চোখগুলো তাদের আত্মার শক্তি প্রকাশ করছিল, আর তাদের চোখগুলো বলছিল মৃত্যুর কথা। তাদের দুজনকে কাছের সামরিক ক্যাম্পে নেওয়া হলো। এক সৈনিক ছেলেটা আর আলকেমিস্টকে ধাক্কা দিয়ে একটি তাঁবুর ভেতর ঢুকিয়ে দিল। সর্দার সেখানে তার স্টাফদের সঙ্গে বৈঠক করছিলেন। এরা হলো গুপ্তচর, একজন বলল। আমরা স্রেফ মুসাফির, আলকেমিস্ট জবাব দিলেন। তোমাদেরকে 3 দিন আগে শত্রুর ক্যাম্পে দেখা গেছে, আর তুমি সেখানে এক সৈন্যের সঙ্গে কথা বলছিলে। আমি স্রেফ মুসাফির মানুষ, আমি আকাশের তারা চিনি, আলকেমিস্ট বললেন। সৈন্য বা গোত্রদের চলাচল সম্পর্কে আমার কাছে কোনো খবর নেই। আমি এখানে কেবল আমার বন্ধুর রাহবার হিসেবে কাজ করছি। তোমার বন্ধু এই ছেলেটি কে? সর্দার জানতে চাইলেন। আলকেমিস্ট, বললেন আলকেমিস্ট। তিনি প্রকৃতির শক্তি বোঝেন, আর তিনি তার অবিশ্বাস্য শক্তি আপনাকে দেখাতে চান। ছেলেটি চুপ করে শুনল, ভয়ও পেল। একজন বিদেশী এখানে কি করছে? আরেকজন জিজ্ঞাসা করল। তিনি আপনার গোত্রকে দেওয়ার জন্য অর্থ নিয়ে এসেছেন, আলকেমিস্ট বললেন ছেলেটা কিছু বলার আগেই। ছেলেটার ব্যাগ কেড়ে নিয়ে আলকেমিস্ট স্বর্ণমুদ্রাগুলো সর্দারকে দিয়ে দিলেন। আরব সর্দারটি কোনো কথা না বলে সেগুলো গ্রহণ করলেন। এই অর্থ দিয়ে অনেক অস্ত্র কেনা যাবে। আলকেমিস্ট কি? অবশেষে তিনি জানতে চাইলেন। এমন এক ধরনের মানুষ যারা প্রকৃতি ও বিশ্বকে বোঝেন। তিনি চাইলে কেবল বাতাসের শক্তি দিয়েই এই ক্যাম্প ধ্বংস করে দিতে পারেন। লোকটি হাসলেন। তারা ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত, আর জানেন
বাতাস তাদের উপর প্রাণঘাতী আঘাত হানতে পারে না। অবশ্য তবুও প্রত্যেকে অনুভব করলেন তাদের হৃদকম্পন বেড়ে গেছে। তারা মরুভূমির মানুষ, তারা জাদুটোনাকারীদের ব্যাপারে ভীত। আমি চাই সে তা করে দেখাক, বললেন সর্দার। তার দরকার 3 দিন, আলকেমিস্ট জবাব দিলেন। তিনি নিজেকে বাতাসে রূপান্তরিত করতে যাচ্ছেন স্রেফ তার শক্তি দেখানোর জন্য। তিনি যদি তা না করতে পারেন, তবে আমরা বিনীতভাবে আমাদের জীবন আপনাদের দিয়ে দেব, আপনার গোত্রের সম্মানের জন্য। আমার অধিকারে এসে গেছে এমন কিছু তো আপনি আর আমাকে দিতে পারেন না, সর্দার বললেন উদ্ধতভাবে। তবে তিনি মুসাফিরদের 3 দিন সময় দিলেন। ছেলেটা ভয়ে কাঁপছিল। আলকেমিস্ট তাকে তাঁবুর ভেতর থেকে বের করে আনলেন। তুমি যে ভয় পাচ্ছ তা তাদের বুঝতে দিও না, আলকেমিস্ট বললেন। তারা সাহসী মানুষ, তারা ভীরুদের ঘৃণা করে। তবে ছেলেটা কথা পর্যন্ত বলতে পারছিল না। তারা ক্যাম্পের মধ্যভাগ পর্যন্ত হেঁটে যাওয়ার পরই কেবল ছেলেটার মুখ দিয়ে শব্দ বের হতে পারল। তাদেরকে কারারুদ্ধ করার কোনো দরকার ছিল না। আরবেরা কেবল তাদের ঘোড়া বাজেয়াপ্ত করেই ক্ষান্ত থেকেছে, আর এর মাধ্যমে দুনিয়া আবার তার অনেক ভাষা প্রকাশ করল। যে মরুভূমি মাত্র কয়েক মুহূর্ত আগেও ছিল সীমাহীন আর স্বাধীন, এখন তা অভেদ্য প্রাচীর। আমার যা ছিল আপনি সবই তাদের দিয়ে দিয়েছেন, ছেলেটা বলল। আমার পুরো জীবনে যা জমিয়েছিলাম একেবারে সব। আচ্ছা বলো তো, তোমাকে যদি মরে যেতে হয়, এই সম্পদ দিয়ে তোমার কি হবে? আলকেমিস্ট জবাব দিলেন, তোমার টাকা আমাদের 3 দিনের জন্য রক্ষা করেছে। সব সময় কিন্তু অর্থ মানুষের জীবন বাঁচায় না। এই ধরনের জ্ঞানের কথা শোনার মতো অবস্থা তার তখন ছিল না। সে তখন ভয়াবহ রকমের আতঙ্কিত। নিজেকে কিভাবে বাতাসে রূপান্তরিত করা যাবে সেই সম্পর্কে কোনো ধারণা তার ছিল না। সে তো আর আলকেমিস্ট নয়। আলকেমিস্ট এক সৈন্যকে একটু চা আনতে বললেন। তিনি তা ছেলেটার কবজিতে ঢেলে দিলেন। ছেলেটার মধ্য দিয়ে স্বস্তির প্রবাহ বয়ে গেল। আলকেমিস্ট কিছু মন্ত্র উচ্চারণ করলেন। ছেলেটার কিছুই বুঝতে পারল না। ভয় প্রকাশ করবে না, আলকেমিস্ট বললেন অবাক করা শান্ত কণ্ঠে। তুমি তা করলে তোমার হৃদয়ের সঙ্গে কথা বলতে পারবে না। কিন্তু নিজেকে কিভাবে বাতাসে পরিণত করব সে সম্পর্কে কোনো ধারণাই আমার নেই। কোনো লোক যখন তার নিয়তির দিকে ছোটে, তখন সে তার প্রয়োজনের সব কিছুই জানে। মাত্র একটি জিনিসই স্বপ্নকে বাস্তবে পরিণত করার কাজ অসম্ভব করে তোলে, সেটি হল ব্যর্থতার ভয়। আমি ব্যর্থ হতে ভয় পাই না, কিন্তু আমি কেবল জানি না আমার নিজেকে কিভাবে বাতাসে রূপান্তরিত করতে হয়। ঠিক আছে, তোমাকে শিখতে হবে। এর ওপর নির্ভর করছে তোমার জীবন। কিন্তু আমি না পারলে কি হবে? তাহলে তুমি তোমার নিয়তির দিকে ছোটার চেষ্টারত অবস্থায় মারা যাবে। তা আরও কোটি কোটি লোকের মৃত্যুর চেয়ে ভালো, যারা তাদের নিয়তি কি তা পর্যন্ত জানে না। তবে চিন্তিত হবে না, আলকেমিস্ট বলে চললেন। সাধারণত মৃত্যুর হুমকি মানুষজনের মধ্যে তাদের জীবন সম্পর্কে আরও বেশি সচেতনতা সৃষ্টি করে। প্রথম দিন চলে গেল। কাছাকাছি একটি বড় যুদ্ধ হচ্ছে। বেশ কয়েকজন আহতকে ক্যাম্পে নিয়ে আসা হল। মৃত সৈন্যদের স্থান পূরণ করল অন্যরা। জীবন চলতে থাকল। মৃত্যু কোনো কিছু বদলায় না, ছেলেটা ভাবল। তুমি পরেও মারা যেতে পারতে। এক সৈন্য তার নিহত সঙ্গীর লাশের দিকে তাকিয়ে বলল, শান্তি ঘোষণার পরও তোমার মৃত্যু আসতে পারত, কিন্তু যাই হোক না কেন তোমাকে মরতেই হতো। দিনের শেষে ছেলেটা আলকেমিস্টের দিকে তাকাল। তিনি তার বাজ পাখিটিকে মরুভূমিতে ছেড়ে দিয়েছিলেন। আমি এখনো বুঝতে পারছি না কিভাবে নিজেকে বাতাসে পরিণত করব, ছেলেটা আবার বলল। মনে করে দেখো, আমি তোমাকে কি বলেছিলাম। দুনিয়া হল ঈশ্বরের একমাত্র দৃশ্যমান অবস্থা, আর আলকেমি আধ্যাত্মিক বিশুদ্ধতাকে বস্তুগত অস্তিত্বের সংস্পর্শে আনার কাজই করে। আপনি কি করছেন?
আমার বাজ পাখিকে খাওয়াচ্ছি। যদি আমি নিজেকে বাতাসে পরিণত করতে না পারি তবে আমরা মারা যাব, ছেলেটা বলল। আর আপনি বাজ পাখিকে খাওয়াচ্ছেন কেন এখন? এখানে একমাত্র তুমিই হয়তো মারা যাবে, আলকেমিস্ট বললেন। আমি আগে থেকেই জানি নিজেকে কিভাবে বাতাসে পরিণত করতে হয়। দ্বিতীয় দিনে ছেলেটা ক্যাম্পের কাছে থাকা খাড়া শৃঙ্গে উঠল। পাহারাদারেরা কোনো ধরনের বাধা দিল না। তারা ইতিমধ্যেই বাতাসকে নিয়ন্ত্রণের শক্তিসম্পন্ন একজন জাদুকরের কথা শুনে ফেলেছে, ফলে তারা তার কাছে যেতে চাইল না। তাছাড়া মরুভূমি কোনোভাবেই অতিক্রম করা যায় না। সে দ্বিতীয় দিনের সারাটি বিকেল মরুভূমির দিকে তাকিয়ে থাকল, তার হৃদয়ের কথা শুনল। ছেলেটা জানত তার ভয় পাওয়ার বিষয়টি মরুভূমি অনুভব করছে। তারা দুজনই একই ভাষায় কথা বলে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন পাওলো কোয়েলহোর লেখা দি আলকেমিস্ট। আজ ৬ষ্ঠ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।